এতক্ষণ আপনার বক্তাদের বক্তব্য শুনছিলেন। আমার নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন বক্তাদের কাছে আছে। আমি প্রথমে পার্থদার কাছে আসব যে যুদ্ধ কি সত্যি ভোটে জেতায়? যুদ্ধের ফল কি প্রভাব ফেলে ভোটের ফলে? এই প্রশ্নের উত্তর মানে এক কথায় দেওয়া সত্যিই কঠিন, কারণ আমাদের কিছু পুরনো হিসেব নিকেশ, পুরনো কিছু অঙ্ক, পুরনো কিছু তথ্য বলতে হবে। এ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে 3 বার, 65, 71 আর 1999 সালে কার্গিলে একটা ছোট অঞ্চলে যুদ্ধ। 65 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন কংগ্রেসের রমরমা। 2 বছর পর লোকসভা ভোট হয়, কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল, কিন্তু 7টি রাজ্যে কংগ্রেস হেরে গিয়েছিল। পরের যুদ্ধ হয়েছিল 71 সালে ভারত পাকিস্তানের মধ্যে, টুকরো হয়েছিল পাকিস্তান, দেশ জুড়ে ইন্দিরা গান্ধীর জয় জয়কার, বিরোধীরাও প্রশংসায় পঞ্চমুখ, আপনারা শুনলেন। এই যুদ্ধের পর লোকসভা ভোট হওয়ার কথা ছিল 76 সালে, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা হয় বলে ভোট হয়নি। 77-এ ভোট হয়, ইন্দিরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। একই প্রশ্ন আসে 99 সালে কার্গিল যুদ্ধ। সেখানেও ভারত কি করেছিল আপনারা সকলেই জানেন। ভারত দখল করে রাখা এলাকাগুলো ফিরিয়ে নিয়েছিল, চুরমার করে দিয়েছিল পাকিস্তানকে, কিন্তু 2004 সালে হেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আবার আমরা জানি 2019-এর নির্বাচনের আগে বালাকোট এয়ার স্ট্রাইক হয়তো কিছুটা সাফল্য দিয়েছিল বিজেপিকে। এখন নরেন্দ্র মোদীর যে বক্তব্য, যেভাবে বললেন ভোট একই সঙ্গে জাতীয়তাবাদ, আবেগ, সাথে সাথে মালদা মুর্শিদাবাদ, এবং দেবজিৎ পরিষ্কার বলল অপারেশন সিঁদুরকে মাথায় রেখেই বিজেপি নির্বাচনে নামছে। পার্থদার কাছে প্রশ্ন, তৃণমূল কি করবে? না, এখানে আমি প্রথমেও যেটা বলেছি এখনো সেটাই বলছি, দেশপ্রেম এবং জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে। মমতা ব্যানার্জি দেশপ্রেমের প্রতীক, আর যখন অপারেশন সিঁদুরের কথা বলা হচ্ছে, আমার বোনেদের সিঁদুরের মর্যাদা, মায়েদের সিঁদুরের মর্যাদার কথা বলা হচ্ছে, তখন সেটাকে সামনে রেখে শুধুমাত্র ভোট যুদ্ধে জেতার জন্য যে মানসিক প্রবণতা, সেটা জাতীয়তাবাদের প্রতীক, যেটা দুঃখের সাথে হলেও সত্যি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা আলিপুরদুয়ারে করলেন, আর 24 তারিখ বিহারে করেছিলেন। আমরা এই সময় চেয়েছিলাম যে যখন সর্বদলীয় একটা প্রতিনিধিত্ব দল বিদেশের মাটিতে গিয়ে দেশের কথা বলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজনীতিকে বেছে নেওয়া ঠিক নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, দেবজিৎবাবু এটা কথা বললেন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাননি। মমতা ব্যানার্জি যেতে চেয়েছিলেন, তার আগে আপনার ওই হলদিয়া তমলুকের নেতা তাকে তুলে নিয়ে কলকাতায় চলে এসেছিলেন। আর স্বাভাবিকভাবে এই যে ধর্মীয় আচার আচরণ, এবং আমি তো মাঝে মাঝে আমার মনে হয় যে আপনাদেরও ওনার ব্যাপারটা একটু দেখা উচিত, একটু ডাক্তার ফাক্তার দেখানো উচিত। যেভাবে উনি অঙ্গভঙ্গি করেন এবং যে ভাষায় কথা বলেন, সেটা আমার মনে হয় না যে বাংলার যেটা কৃষ্টি সংস্কৃতি সেটার ধারক বাহক হিসেবে যে কথাবার্তা আচার আচরণ করা উচিত, উনি সেই আদৌ সেই পথ অনুসরণ করেন কিনা। মমতা ব্যানার্জির কাছে আলাদা করে আপনাকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে তিনি মনে করেন সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই জন্যই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাস করেন, রবীন্দ্রনাথ নজরুলের কথা বলেন, এবং তাই বাংলার বুকে দুর্গাপুজো ফেস্টিভ্যালটা সবচেয়ে বড় আকারে হয়। বিদেশ থেকে মানুষ এখানে আসেন, এবং সেটা কোন ধর্মের প্রতীক, কাদের কথা বলেন, দুর্গাপুজো কারা করেন? এই যে সারা বাংলা জুড়ে এত দুর্গাপুজো হয়, 42,000 পুজো কমিটি অনুদান পায়। এই 42,000 পুজো কমিটি, তার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি 20,000 পুজো কমিটি তাদের হিন্দু ধর্ম পালনই করতে পারতো না যদি মমতা ব্যানার্জির আর্থিক অনুদান না পেতেন। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনীতির হোলি খেলতে এসেছেন। মোদি যা বলেছেন তাতে আমি শকড। সব বিরোধীরা, যেটা পার্থদা বললেন, দেশের হয়ে কথা বলছেন, দেশের বাইরে দেশের জন্য লড়াই করছেন একজোট হয়ে। এভাবে আক্রমণ করা কি উচিত? কাল ভোটে চলুন,
চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, দেখে নেব কিসনে কিতনা হয় দাম। প্রথম তো হচ্ছে পার্থবাবু যেটা বললেন, বাঙালি হিন্দুরা খুব ভালো করে শুনে রাখুন যে মমতা ব্যানার্জি আছেন বলেই কিন্তু আপনারা দুর্গাপূজা 20,000 পুজো কমিটি করতে পারছেন। তার আগে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা পুজো করতো না। আর মমতা ব্যানার্জি আছেন বলেই কার্নিভালের নামে মমতা ব্যানার্জি বসে থাকেন, আর যে সমস্ত পুজো কমিটির টাকা নেন তারা মমতা ব্যানার্জির সামনে দুর্গা প্রতিমাকে নিয়ে আসেন, যেন দুর্গা প্রতিমা মমতা ব্যানার্জিকে প্রণাম করতে করতে যান। নিঃসন্দেহে এটা মমতা ব্যানার্জি করেছেন, আগে কেউ করেননি। দেখুন, মমতা ব্যানার্জি যে কথা বলছেন, শামশেরগঞ্জের যে রিপোর্ট এসছে, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। শামশেরগঞ্জের কলকাতা হাইকোর্টের তৈরি করা যে তদন্ত কমিটি, সেখানে কোনো পার্টির কেউ ছিল না। তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে শামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট সম্প্রদায়ের যারা নেতা আছেন তারা সেখানে, সেই তৃণমূল কংগ্রেসেরই অনেক কর্মী হতে পারে যারা হিন্দু, তাদের বাড়িগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, বেছে বেছে তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, বেছে বেছে তাদের বাড়িতে লুটপাট হয়েছে। বারবার পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। আর সেই শামশেরগঞ্জের হিন্দুরা তারা বলছে বিএসএফকে আমাদের চাই, পুলিশকে আমরা চাই না। আর মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ পাথর চোরে, পশ্চিমবঙ্গে বিএসএফ পাথর চোরে, আর কাশ্মীরে গিয়ে বিএসএফ গুলি চালায়। এই যে ভারতীয় সেনাবাহিনী বা বিএসএফ সম্পর্কে যে ডাবল স্ট্যান্ডার্ড, এতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি চান, কিসের বিভাজনের রাজনীতি চান, সেটা পশ্চিমবঙ্গের মানুষ। অরূপ চক্রবর্তী যে কথাটা নরেন্দ্র মোদী বলে গিয়েছেন যে মালদা মুর্শিদাবাদের নির্মমতার সরকার চলছে, এবং যেটা প্রণয়দা বললেন, অভিযোগ তুলছেন প্রণয়দা। প্রথম কথা, প্রণয়দা একটা ভুল তথ্য দিলেন। শামশেরগঞ্জের ক্ষেত্রেই পার্টিকুলারলি কলকাতা হাইকোর্ট যে 3 সদস্যের সিট তৈরি করে দিয়েছিল, যোগিন্দর সিং, সত্য অর্ণব ঘোষাল এবং সৌগত চক্রবর্তী কনসিস্টিং বেঞ্চ, তারা যেটা জমা দিয়েছেন সেটা টেস্টিমনি। 73 জন লোকের বিভিন্ন জায়গা থেকে তারা কথা বলেছেন। তারা যেটুকু বলেছেন সেটুকুই, শুধুমাত্র কোনো রিপোর্ট নয়। এখানে তাদের একটা লাইন, একটা শব্দ, কোনো কমেন্টস নেই, এবং হাইকোর্টে এখনো পর্যন্ত সেটার প্রেক্ষিতে বিচারপতি একটিমাত্র শব্দ উচ্চারণ করেন। এটা টেস্টিমনি। টেস্টিমনি কেন এক্ষেত্রে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, কারণ সন্দেশখালির সময় আমরা দেখেছিলাম এরকম একাধিক টেস্টিমনি। পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম যে রেপই হয় নাই, তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করিয়ে দিয়েছে বিজেপি মণ্ডল 2-এর সভাপতি। তাই টেস্টিমনি কতটা গ্রহণযোগ্য সেটাকে হাইকোর্টের রিপোর্ট বলে চালানোয় আমার প্রথম দ্বিমত এখানে রয়েছে। দ্বিতীয় কথা, যদি টেস্টিমনি গ্রহণযোগ্য হিসেবে আমাকে ধরে নিতে হয়, তাহলে তো আমাকে আরেকটা টেস্টিমনিকেও ধরে নিতে হবে, যেই টেস্টিমনিটা দিয়েছিলেন স্বয়ং দেশের মহামহিম প্রধানমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। আজকে আমরা যেটা নিয়ে সভা করছি বিশ্বদা, আমাদের ট্যাগলাইন হচ্ছে যে অপারেশন সিঁদুর, ভোটযুদ্ধে সিঁদুরে অস্ত্র। যদি আমি ভোটযুদ্ধে সিঁদুরে অস্ত্রকে আমি ট্যাগলাইন ধরি, আমি জাস্ট একটা টেস্টিমনি আপনাকে জাস্ট ডেট ওয়াইজ বলছি, জাস্ট আমাকে 1 মিনিট সময় দেবেন। 29শে সেপ্টেম্বর 2014, I was born in the independent India. Democracy is in my blood. প্রাইম মিনিস্টার মোদী ANI কোট করছে। 2014 সালেরই 1 সেপ্টেম্বর, being a Gujarati, commerce is in my blood. It is policymakers and government responsibility to provide environment for businessmen. PM Modi. ANI কোট করছে নরেন্দ্র মোদীকে, I want to tell Farooq Abdullah that secularism is in our blood, not just our constitution. আর এবার বলছে সিঁদুর is in our blood. ওনার ব্লাডে কি কি আছে? ব্যবসা আছে, সেকুলারিজম আছে, কমার্স আছে, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাই জন্য ডেমোক্রেসি আছে। ওনার ব্লাডে আর কি কি আছে দেশের মানুষ জানতে চাইছে। ওই যে মেটেরিয়া মেডিকোর কাব্য বলছে, সত্যি সত্যি আবার বোধহয় নতুন করে লিখতে হবে মেটেরিয়া মেডিকোর কাব্য। আমি চয়নদা এবং সুমনের কাছে একটাই প্রশ্ন করব, দুজনের কাছে একই প্রশ্ন, শুনে নেব চয়নদা এবং সুমন কি বলে। লড়াই যখন জাতীয়তাবাদ এবং মেরুকরণের পিছে, তখন দল হিসেবে সিপিআইএম কতটা স্বাচ্ছন্দ্য? বুঝতেই তো পাচ্ছেন যে একদম সিঁদুরটাই অস্ত্র বলে বিজেপি মনে করছে। বিজেপি যদি সিঁদুরকে অস্ত্র মনে করে সেটা তাদের সমস্যা, এবং আমরা এটা প্রতিবাদ করছি। আমি তো আমার অবস্থানে জানিয়েছি, আমাদের ধর্মনিরপেক্ষতা ইত্যাদি প্রভৃতি এ নিয়ে তো আর নতুন করে বিজ্ঞাপন দেওয়ার কিছু নেই। আমরা ধর্মকে রাজনীতিতে মেশাবার প্রথম থেকেই বিরোধী ছিলাম, ভবিষ্যতে বিরোধী থাকব। আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বজায় রাখার, বাঁচিয়ে রাখার লড়াইটা আমাদের আসল লড়াই। এই লড়াইটা আমরা লড়ছি, এবং এক্ষেত্রে একটা দুঃখজনক ঘটনা যেটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম বক্তব্যে, যে এই আক্রমণের খবর আসার প্রায় সঙ্গে সঙ্গে যেভাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া জুড়ে বিভাজনের রাজনীতি প্রচার শুরু হলো, এবং এর পশ্চিমবাংলাতে, রবীন্দ্রনাথের পশ্চিমবাংলাতে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং নির্দিষ্টভাবে প্রচারে নামতে হলো আমাদের যে কোনো জঙ্গিদের কোনো ধর্ম হয় না,
এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হলে এটার থেকে দুঃখজনক কিছু হয় না। আমরা ধর্মকে রাজনীতিতে মেশাবার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। সুমন, যেটা চয়নদা বললেন, আজকের দিনে তুমি সোশ্যাল মিডিয়াকে আটকাবে কি করে? আজকের দিনে তুমি বিক্রম মিস্ত্রি, তাকেও তো সামাজিক মাধ্যমের একটা আক্রমণের সামনে পড়তে হয়েছে। আজকের দিনে এটাও তো একটা ভোট যুদ্ধে লড়ার একটা ওয়েপেন, একটা অস্ত্র। এতই সোজা যে তুমি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে নির্বাচনে লড়বে। এবং দ্বিতীয় কথা, এখন তো পুরো জাতীয়তাবাদ ও মেরুকরণের একটা বোঝা যাচ্ছে যে নির্বাচনে সেটা একটা বড় ভূমিকা নেবে। না, সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্ব আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা আজ থেকেও 30 বছর আগে কি 20 বছর আগে এতটা প্রিডমিনেন্ট ছিল না। সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে যারা মিসইউজ করছে, বিশেষ করে কেন্দ্রের শাসক দল যেভাবে ফেক হ্যান্ডেলস তৈরি করছে, ফেক অ্যাকাউন্টস তৈরি করছে, করে সেটা ফেক এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টস রয়েছে, ফেক ফেসবুক অ্যাকাউন্টস রয়েছে, তারা যেভাবে করছে এবং নিউজের কথাগুলো বল, হ্যাঁ, এবং ফেক নিউজ এবং বিরোধী দলের নেতা নেত্রীদের সম্বন্ধে যেভাবে তারা কুরুচিকর প্রচার করছে, সেই জায়গাটায় গিয়ে ভারতবর্ষের মানুষকে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স সম্বন্ধে অবশ্যই সাবধান হতে হবে। বিশ্বদা, সমস্যাটা কি জানেন তো, আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে ওনার যেটা প্রফেশন হওয়া উচিত ছিল সেই প্রফেশনে যাননি। উনি খুব ভালো ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হতে পারতেন কোনো কোম্পানির, কিন্তু হয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী। দেবজিৎ, মোদি তো তার সুরটা বেঁধে দিয়েছেন যে ভোটের যে সুর, রাজ্য বিজেপির কি গান ধরার ক্ষমতা আছে সেই সুরে? এখনো পর্যন্ত আমরা যারা রাজনীতি করি ভারতীয় জনতা পার্টির বিচারধারা আদর্শে ভরসা রেখে, তাদের কোনো নতুন করে সুর বাঁধার কিছু নেই। পার্থবাবু যেটা বলেছেন না, জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ, আমরা দুটো নিয়েই এগিয়ে চলেছি। অন্য দলগুলোর কখনো কার কোনটা পছন্দ হবে, কোনটা এগোতে হবে, কোনটা পেছোতে হবে, সেটা নিয়ে তারা ভাববেন। আর আমি একটা কথা শুধু সুমনদাকে মনে করাতে চাই, সুমনদা মানে কংগ্রেসের সুমনদা, জাতীয় কংগ্রেসের মুখপাত্র, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান একজন জোকার হতে পারেন, তার সঙ্গে কম্পিটিশন করে আরেকজন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানকেও জোকারই হতে হবে, এই মানসিকতা থেকে একটু বেরোন। দ্বিতীয়ত যেটা বলতে চাই, আমি তো ওনাকে যিনি রাষ্ট্রপ্রধান, আমি আবারও বলছি, আপনি যেটা বলেছেন সেটা সবাই শুনেছেন, আমি যেটা বলছি সেটা সবাই শুনবো। আমি যেটা বলবো এখন সবাই শুনবেন, আপনি যেটা বলেছেন সেটা সবাই শুনেছেন। সুতরাং জোকাররা যদি রাষ্ট্রপ্রধান হন, তার সুফল এবং কুফল দুটোই তো পেতে হয় সেই রাষ্ট্রর। এবারে শেষ কথা, যে আমরা 26-এর ভোট কিভাবে লড়ব, আমি আবারও বলছি, রাজ্যের ভোটের একটা নির্দিষ্ট প্রেক্ষিত থাকে, প্রতিটি রাজ্যের নির্দিষ্ট প্রেক্ষিতে ভোট হয়। তামিলনাড়ুর সমস্যা আর মেঘালয় কিংবা অরুণাচলের সমস্যা এক সমস্যা নয়, হরিয়ানার সমস্যা এক সমস্যা নয়। বাংলা যে 3রা জুন 1947-এ যখন দেশভাগ কনফার্ম হলো এবং প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হলো আমাদের জওহরলাল নেহরুর নাম, সেই সময় তার কিছুদিন পরে, 17 দিন পরে, 20শে জুন 1947, এই আমাদের আইনসভা বলা হতো, এখন যেটা বিধানসভা, সেখানে এই রাজ্যের বা এই অবিভক্ত বাংলা প্রদেশের সবাই মিলে ঘোষিত করেছিলেন যে একটা নির্দিষ্ট হিন্দু হোমল্যান্ড, সেটা পাকিস্তানকে ভেঙে যুক্ত হতে হবে ভারতের সঙ্গে। আমরা সেই পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, সেই পশ্চিমবঙ্গের ভোট হবে 26-এ। সুতরাং এই কদর্য আলোচনা হয়ে গেল, যেটা সিপিএমের তরফ থেকে বারে বারে বলা হলো। আগে উনি বলতে গিয়ে বললেন যে হরি সিং আর শেখ আবদুল্লাহ কি চিন্তা করতো। আরে ভাই, হরি সিং আর শেখ আবদুল্লাহ কি চিন্তা করতো তার থেকেও বড় কথা, কমিউনিস্ট পার্টিরা সেই সময় কি চিন্তা করতেন, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। সুতরাং পাকিস্তান ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে। আমার এই প্রতিবাদটা রইল, বিশ্ব আমি জানিয়ে রাখলাম, আমার পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ধর্মনিরপেক্ষতা ঐতিহাসকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি কিন্তু নির্দিষ্টভাবে এই প্রতিবাদটা জানিয়ে রাখলাম আমার পার্টির পক্ষ থেকে। শূন্যের মান সব থেকে বেশি, অবশ্যই শূন্যের মান। শূন্য গণতন্ত্রে কখন যে 100 হয়ে যাবে আপনারা কোথায় ছিলেন পশ্চিমবাংলায়? আপনারা কোথায় ছিলেন পশ্চিমবাংলায়? আমার দুপাশে, আমার এই পাশে এবং কোনায় যে ভদ্রলোকরা রয়েছেন, তারা না পাশে না থাকলে আপনারা কোথায় থাকতেন? ইচ্ছে হয়েছিল মনের মাঝারে
বিজেপি ইচ্ছে হয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে ছিল, সেই জন্য আপনারা কি শূন্য? বাংলার মানুষ জেনে গেছে, আপনাদের বলতে হবে না, জেনে গেছে, জেনে গেছে। আপনারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে বিপন্নতার দিকে ঠেলছেন। আমাকে একটু শেষ করতে দিন। আমাদের এই বাইনারি তো সেট হয়ে গেছে বলে সুমনদা আক্ষেপ করে গেছেন আপনার সামনে, এটাই তো সত্যি কথা। হয় তৃণমূল নইলে বিজেপি, হয় সিঁদুর আপনার থাকবে নইলে আপনার সিঁদুর থাকবে না। আমার বক্তব্য হচ্ছে, যারা অপারেশন সিঁদুরের কথা বলছে তারা পুলওয়ামারে সিঁদুরের সম্মান রাখতে পারেনি, পেহেলগাঁওতে যারা মারা গেল সেই সিঁদুরের সম্মান রাখতে পারেনি। ভারতবর্ষের মায়েদের সিঁদুরের সম্মান রাখার দায়িত্ব কার? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ বলেই তো আমার সিঁদুর, আমার মা বোনেদের সিঁদুরগুলো মুছে গেল। যারা মা বোনেদের সিঁদুর ভারতবর্ষের কোথাও রাখতে পারছে না, তারা যদি মালদা কিংবা মুর্শিদাবাদের কথা বলে দুঃখ প্রকাশ করে, চোখের জল ফেলে, লোকে বুঝবে ওটা কুম্ভীর রাজনৈতিক কারণে। আসল এই যে কাশ্মীর বলুন, যা ঘটনা ঘটছে, তৃণমূলের আসল বক্তব্য পার্থবাবুর মধ্যে দিয়ে বেরিয়ে এবং আমি নিশ্চিত অভিষেক ব্যানার্জি বিদেশে যাই বলুন, পশ্চিমবঙ্গের তৃণমূল এই নীতিটাই একটা কথা পরিষ্কার পার্থদা, যেটা দেবজিৎ বলল যে হয় বিজেপি বা তৃণমূল। এবং পশ্চিমবঙ্গে গত কয়েকটা নির্বাচন ধরেই আমরা দেখছি দুপক্ষই একটা মেরুকরণের অস্ত্র চলছে বিভিন্ন জায়গায়। এই মেরুকরণের যে জায়গা, যেটা ভোটের ইয়েতে চলছে, এই ভারত পাক সংঘাত, মোদি তার পাল্টা মুখ্যমন্ত্রী যা বলছেন, সেটা ভোটে কতটা প্রভাব ফেলবে? আমি একটা কথা বলছি বিশ্ব, এখানে কিন্তু এরকম ব্যাপার নয়। আমি যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা ওই জাতীয়তাবাদী ন্যারেটিভ থেকে সরে গেছে। জাতীয়তাবাদী মানে যুদ্ধের ন্যারেটিভে তারা একদম সৈন্যের দিকে ছিল। তারা তিরঙ্গা মিছিলও করেছে এবং তাদের প্রতিনিধিকেও পাঠিয়েছে, যেভাবেই সে প্রতিনিধি যান। সুতরাং সেদিক থেকে তারা দেশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে রয়েছে, এটা পরিষ্কার করে দিয়েছেন। দ্বিতীয়ত, তারা ওই যে মুর্শিদাবাদ এবং মালদার যে ঘটনা, বিশেষ করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেটা তো অত্যন্ত দুঃখজনক এবং সেখানে যা ঘটেছে সেটা তদন্ত করে তার যদি ঠিকমতো বন্দোবস্ত না করতে পারেন, ভবিষ্যতে যদি এইরকম দাঙ্গা আর ছড়াতে দেওয়া হয় আর ছড়িয়ে যায়, তার ফল কি হতে পারে বিষময়, সেটা আমরা জানি। তাতে কেউ কেউ উদ্বাহু নৃত্য করতে পারেন আনন্দে, কারণ ভোট পোলারাইজড হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকে যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টের ন্যাশনালিটি হিন্দু মুসলিম সবারই লেখা আছে ইন্ডিয়ান। তো বেসিক্যালি ইন্ডিয়ান ইজ আ আইডেন্টিটি, ইজ অ্যান আইডেন্টিটি, যে আইডেন্টিটিটা সবার ওপরে, এটাই সেকুলার আইডেন্টিটি। এক মিনিট সুমন, তোমরা বলেছো, আমি 1 মিনিট বলছি। যে ন্যাশনালিটি, যে ন্যাশনালিজমের কথা বলছে, এটা মেজরিটেরিয়ান ন্যাশনালিজমের কথা বলছে। এটা ন্যাশনালিটি অ্যাজ ইন্ডিয়ান পরিচয়, এই পরিচয় কার থাকবে? এবং সেই জন্য ইন্ডিয়ান পরিচয় ছিল বলেই সোফিয়া কুরেশি ওখানে বসেছিল। এবং আমি একটা কথা বলছি, এই যে এটাকে করার জন্যই কিন্তু অন্যদিকেও যদি দেখি একটা ব্যালেন্সিং অ্যাক্ট, এত বড় একটা জগন্নাথ ধাম কি ধাম নয় সেই নিয়ে কথা হলো, এটা লাগছে, এটাও কিন্তু একটা অন্য অর্থে হিট হয়েছে। সুতরাং এই যে জায়গাটা, যদি এদিকে মন্দির থাকে, এদিকে ধাম আছে, তো এখন এই রকম জায়গা এটা চলতে পারে কি চলতে পারে না, এটা ব্যাপারে চয়নদের অন্যরকম বক্তব্য থাকবে। কিন্তু এই যে পলিটিক্স, পপুলিস্ট, এই যে পপুলার পলিটিক্সের ইয়েতে, সুতরাং একদম তৃণমূলকে বলে দেওয়া যাবে না যে দেশবিরোধী। আমি যদি এখানে দেখি অরূপ চক্রবর্তী থেকে আরও অনেকের, আমি সেই সময় ফেসবুক পোস্টিং দেখছিলাম, সাংঘাতিকভাবে যেটাকে বলে প্রায় বিজেপির মতোই তারা পোস্টিং করছিলেন। সুতরাং সেই দিক থেকে তারা ওইখানে পিছিয়ে আছেন, এটাও নয়। সুমনের কাছে আসবো, দুই সুমন পাশাপাশি বসে, সুমন ভট্টাচার্যের কাছে আসবো। সুমন, আমরা দেখেছি যে 62, 65 বা 71-এর যুদ্ধ কোনো প্রভাব পড়েনি। আমরা দেখেছি 99 সালের কার্গিল যুদ্ধেরও সে প্রভাব ছিল না, কিন্তু বালাকোটের একটা প্রভাব ছিল বলে অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয় যে ঠিক ইলেকশনের মুখে মুখে বালাকোট এয়ার স্ট্রাইক, ঘর মে ঘুসকে মারেঙ্গে, তার একটা প্রভাব পড়েছিল। এই যে এবছরের শেষের দিকে বিহারের নির্বাচন, বিহারে প্রভাব পড়বে কি পড়বে না আমার জানা নেই। বিহার আর বাংলা দুটো আলাদা রাজ্য, আলাদা প্রেক্ষিত, আলাদা পিচ, কি হতে পারে? দেখ, এটা তো বিজেপি সবসময় আশা করবে যে যুদ্ধের প্রভাব তারা তুলতে পারবে। দুটো উদাহরণ মাথায় রাখতে হবে। বিজেপি যদিও হোয়াটসঅ্যাপে এগুলো আসে না,
সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা যিনি জিতেছিলেন উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ইলেকশনে হেরে গিয়েছিলেন। এবার বিজেপি যে রাষ্ট্রের উদাহরণটা সবচেয়ে বেশি করে দেয়, ইসরায়েলের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধটা যিনি জিতেছিলেন গোল্ডা মেয়ার, তাকে 74-এ রেজিগনেশন দিতে হয়েছিল, তিনি পরের ইলেকশন অবধি কন্টিনিউ করেন। এবার আমি দেবজিৎদের প্রতি খুব আমি যতটা আমার কষ্ট পূর্ণম সাউকে নিয়ে যে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকলেন না, আমার ততটাই কষ্ট দেবজিৎ প্রণয় দাদের নিয়ে। কারণ ওই যে তুই প্রশ্নটা তুললি যে ইলেকশনের সময় ফসলকে কাটবে, সমস্যা হচ্ছে যেমন পূর্ণম সাউ পাঞ্জাব থেকে চার্টার প্লেনে ফেরেননি, 2026-এর আগে নির্বাচন আসলে আবার চার্টার প্লেনে তাদের উঠতে দেখা যাবে। প্রণয়দা উত্তর দেবেন যে যারা তার আগে অবধি ঈদুজ্জাহায় পরম মুসলমান ভক্ত ছিলেন, পারলে ওয়াইসির চাইতে বেশি ছিলেন। দ্য প্রবলেম ইজ যে দেবজিতের সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে থাকতে হয়, ইরানের সাথে পাকিস্তানের রোজ যুদ্ধ হয়, ইরান শিয়া, পাকিস্তান সুন্নি। দেবজিৎ জানে না যে আফগানিস্তান এখন আমাদের বেটার বন্ধু, পাকিস্তানের সাথে প্রবলেম আছে। আচ্ছা, যেটা কেউ ভুলে যাচ্ছে না যে হিন্দু রাষ্ট্রের কথা যখন দেবজিৎ বলে ফেলছে, তখন যেদিনকে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল নরেন্দ্র মোদী কোথায় ছিলেন? সৌদি আরবে। জয় শাহ কোথায় বসে ক্রিকেটের সৌদা করেন IPL-এর? সৌদি আরবে। কোথা থেকে সবচেয়ে? হ্যাঁ, সৌদি আরবে, রিয়াদে বসে করেছেন। সমস্যা হচ্ছে যখন জয় শাহ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার কথা ভাবেন, তখন পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিতে অমিত শাহ রামচরিত মানস পড়ছে বলে দেখতে পান। যখন ওটা অন্য কেউ প্রধানমন্ত্রী থাকেন, তখন মনে হয় যে না ওরা ভীষণ জঙ্গি। প্রণয়দা বলবেন আরে আপনাদের দলে সিঁদুর গুরুত্বপূর্ণ, কিন্তু 2026-এর নির্বাচনের আগে, আবার বলছি 2026-এর নির্বাচনের আগে চার্টার্ড প্লেনে কারা উঠবেন সেটা কিন্তু অমিত শাহ ঠিক করবেন। ওই যে বললাম যে কারা কত ভোট কিনতে পারে, তখন RSS হিন্দুত্ব কোনো আদর্শই থাকবে না। একদম। প্রণয়দা যেটা আসবো, সুমনের সূত্র ধরে, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলে গেছেন তার ভাষণের একটা বড় পাঠে, বিজেপি কর্মীদের বলছি কোমর বেঁধে তৈরি হন, চেষ্টার জোর আরো বাড়াতে হবে, এটাও কিন্তু বলেছেন। দেখুন, 2026-এর যে নির্বাচন, পশ্চিমবঙ্গে একটাই ইস্যুতে হবে যে বাঙালি হিন্দুরা বাঙালি হিন্দু হিসেবে পরিচয় দিতে পারবে কি পারবে না। আজকে এখানে প্রণয়বাবু বলছেন যে হিন্দু মুসলমান, প্রণয়বাবু হয়তো ভুলে গিয়েছেন এ রাজ্যের বুকে হিন্দুও বঞ্চিত, মুসলমানও বঞ্চিত, 100 দিনের টাকা থেকে, আবাসের টাকা থেকে। আজকে যিনি বাংলায় এসছেন তিনি পরিযায়ী পাখির মতো ভোট এলেই আসেন, তার উদ্দেশ্যে আমি দুটো লাইন বলবো।